এক্সক্লুসিভ এডুকেশন এইডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর ফারহান অনিক, ফেইসবি রেসিডেন্ট কার্ডিওলজি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আজকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি রেসিডেন্সি শেষ সময়ে প্রিপারেশন নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। সেই সাথে পরীক্ষার হল স্ট্র্যাটেজি কেমন হবে এবং কিভাবে কোন টেকনিকগুলো ফলো করলে আমরা সবচেয়ে ভালো আউটপুট দিতে পারি সেই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য। আশা করছি আপনারা আমার স্লাইড দেখতে পাচ্ছেন। একটু ধৈর্য ধরবেন। আপনারা একটু ধৈর্য ধরবেন। আচ্ছা, আমাকে শুনতে বা দেখতে যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে অবশ্যই পাবেন আমাদের টেকনিক্যাল টিম রেডি করার জন্য। নেটওয়ার্ক জনিত যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন। আশা করছি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আজকে আমরা আলোচনা করব রেসিডেন্সির সময় প্রিপারেশনের কিছু টেকনিক নিয়ে এবং সেই সাথে এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে। ডিসেম্বরের 9 তারিখ, ডিসেম্বরের 9 বলি তাহলে মোটামুটি 29 দিনের মতো সময় আমাদের হাতে আছে রেসিডেন্সি পরীক্ষার আগে। তো এই সময়টা আসলে খুবই ভাইটাল, কারণ এই সময় আপনি যে ভালো আউটপুট আপনি দিতে পারবেন। সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি। এক্সাম স্ট্র্যাটেজি জিনিসটা কি? এক্সাম পরীক্ষার হলে কোন টেকনিকগুলো ফলো করলে পরীক্ষার আউটপুটটুকু দেখেন, যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করা দুইটা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে আপনার এক্সামের প্রিপারেশন। এক্সামের প্রিপারেশন মানে আপনি পরীক্ষার আগ পর্যন্ত যা পড়েছেন সেটা আপনি আসলে পরীক্ষার হলে গিয়ে তো আর চেঞ্জ করার কোনো সুযোগ নেই। তবে পরীক্ষার হলে আউটপুট দেওয়াটা, এটার উপরেও কিন্তু 50% জিনিস ডিপেন্ড করে। তাহলে 50% ডিপেন্ড করছে আপনার এক্সামের প্রিপারেশনের উপর, আর বাকি 50% ডিপেন্ড করছে আপনি পরীক্ষার হলে আপনার আউটপুটটা ভালোভাবে দিতে পারলেন কিনা সেটার উপর। অনেক দেখা যায় ভালো প্রিপারেশন নিয়েছেন কিন্তু পরীক্ষার হলে হয়তো টাইম ম্যানেজমেন্ট করতে পারেননি, যে কারণে পরীক্ষাটা খারাপ হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে খুব নার্ভাস হয়ে যাওয়ার কারণে সঠিকভাবে অ্যান্সার করতে পারেন না, পাজল হয়ে যান, যে কারণে পারা জিনিসও ভুল করে আসে। এই রেজাল্ট করেছিলেন, কিন্তু আলটিমেটলি তিনি পরীক্ষার হলে টাইম
আচ্ছা, এখন আমি খুবই দুঃখিত, আমাদের লাইভটা একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। আমি খুবই দুঃখিত, আমাদের লাইভটা একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। এখন আশা করি আপনারা আবার দেখতে পাচ্ছেন। আচ্ছা, যারা, আমি যেটা বলছিলাম যে যারা যুক্ত হয়েছেন তারা একটু দয়া করে জানাবেন যে আপনারা কোন সাবজেক্টে রেসিডেন্সি ফর্ম ফিল আপ করেছেন, অথবা অন্তত কোন সাবজেক্টে যদি জানাতে না পারেন তাহলে অন্তত কোন ফ্যাকাল্টিতে আপনি ফর্ম ফিল আপ করেছেন একটু জানাবেন কমেন্ট করে, কে কোন সাবজেক্টে বা কোন ফ্যাকাল্টিতে ফর্ম ফিল আপ করেছেন। এটা জানলে আমাদের জন্য খুব ভালো হয়। আচ্ছা, আমার মনে হয় নেটওয়ার্কে মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে, যদি বড় কোনো প্রবলেম হয় আপনাদের দেখতে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা? অনেকেই লাইভে যুক্ত হয়েছে, যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। যারা কমেন্ট করেছেন অনেক ধন্যবাদ। গোলাম কিবরিয়া খান, কার্ডিওলজি, অনেক ধন্যবাদ, আমার সাবজেক্ট। ফেরদৌসুর রাব্বি মিম, জেনারেল সার্জারি, ভেরি গুড, খুবই ভালো সাবজেক্ট। আচ্ছা, আর অলরেডি ফর্ম ফিল আপ করেই ফেলেছেন, কে কোন সাবজেক্টে ফর্ম ফিল আপ করেছেন আমাকে জানাবেন। প্রত্যেকটা পরীক্ষাতে এরকমই হয়। তারপর ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। যারা এখনো কমেন্ট করেননি, অনুরোধ করব জাস্ট আপনি কোন সাবজেক্টে ফর্ম ফিল আপ করেছেন অথবা কোন ফ্যাকাল্টিতে সেটা আপনি আমাদেরকে একটু জানাবেন। ফাবিহা তানজিম বলেছেন ডার্মাটোলজি, ভেরি গুড, ভালো সাবজেক্ট। আচ্ছা, আমি আসলে কমেন্ট খুব কম দেখতে পাচ্ছি, অনেকে যুক্ত হয়েছেন বাট কমেন্ট করছেন না। সাবজেক্ট নিয়ে যদি কমেন্ট করতে কোনো ধরনের সমস্যা থাকে ফ্যাকাল্টিটা অন্তত আমাদেরকে জানাতে পারেন। আচ্ছা, আর আমাদের যদি দেখতে কোনো ধরনের কোনো সমস্যা হয় আমাদের লাইভটি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি মূল অংশে চলে যাচ্ছি। আচ্ছা, মাত্র 29 দিন বাকি আছে, অনলি 29 ডেজ লেফট। এখন এখানে আমি কয়েকটা টেকনিকের কথা বলবো, এই 29 দিনে আপনি কি কি টেকনিক ফলো করবেন। দেখেন, মেক এ প্ল্যান ফর নেক্সট 22 ডেজ। এখন নেক্সট 22 ডেজ এর জন্য কেন? কারণ আপনার শেষ 7 দিন একদম ফাইনাল রিভিশনের জন্য রাখতে হবে। এই 7 দিনের আগে আপনি আরেকটা প্ল্যান করবেন, এটা হচ্ছে 30 নভেম্বর অথবা 1 ডিসেম্বর আপনি একটা প্ল্যান করবেন একদম শেষ 7 দিনে কিভাবে রিভাইজ দিবেন সেটার জন্য। যারা যুক্ত হয়েছেন আমি একটু রিকোয়েস্ট করবো আপনি প্লিজ কোন সাবজেক্টে অথবা কোন ফ্যাকাল্টিতে পরীক্ষা দিচ্ছেন আমাদেরকে জানানোর জন্য। আমিনুল ইসলাম আজমির জানিয়েছেন এমএস ফ্যাকাল্টি, ধন্যবাদ আপনাকে। ইমরুল কায়েস বলেছেন ইউরোলজি, ভেরি গুড, খুবই ভালো সাবজেক্ট ইউরোলজি। আচ্ছা, এছাড়া আমাদের প্রিপারেশনের এই মুহূর্তে আরেকটা মূল মন্ত্র হবে রিপিট এন্ড রিপিট। রিপিটের কোনো বিকল্প নাই, আপনি একটা পড়েছেন এটা 2 বার 3 বার যতবার পারেন রিপিট করেন, কারণ আপনার এক্সাম হলে কিন্তু সময় পাবেন কম, চিন্তা করার বেশি সুযোগ থাকবে না। যত ভালোভাবে আপনার মাথায় জিনিসগুলো থাকবে, টপিকগুলো থাকবে, আপনি তত ভালো দ্রুত অ্যান্সার করতে পারবেন। নীল ধ্রুব তারা অ্যান্সার করে বলেছেন অঙ্কোলজি, তারপরে আবার স্যাড রিয়েক্ট কেন জানি না। নীলফা ইয়াসমিন বলেছেন এমএস ফ্যাকাল্টি, অনেক ধন্যবাদ। এমএস ফ্যাকাল্টি ফ্যাকাল্টি দুইটাই কাছাকাছি দেখা যাচ্ছে। অঙ্কোলজি হচ্ছে এমডি ফ্যাকাল্টি। আচ্ছা, ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখ
কষ্টকর। যেমন আমার কাছে অটোজোমাল ডমিনেন্ট অটোজোমাল এগুলো দিয়ে কিভাবে আমি খুবই দুঃখিত আবারও আসলে এটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি মনে হয় একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম খুবই দুঃখিত আসলে নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে আমি দুঃখিত এটা ফিক্স চেষ্টা করছি যারা যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ হয়তো নেটওয়ার্কের প্রবলেমটার জন্য অনেকে একটু বিরক্ত বোধ করছেন বাট আমি দুঃখিত নীল ধ্রুব তারা বলছেন শোনা যায় না আসলে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল যে কারণে আসলে শুনতে পারিনি আমি দুঃখিত আসলে আশা করছি এখন থেকে নেটওয়ার্কের প্রবলেম আচ্ছা এখন মনে হয় সবাই শুনতে পাচ্ছেন দেখেন নেক্সট 22 ডেজ এর জন্য কিভাবে প্ল্যান করবেন হ্যাঁ শুনতে না পারলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন মাইক্রো আমরা সাবজেক্টগুলোর নাম একটু লিখে মাইক্রোপ্যাথো ফিজিও অ্যানাটমি ফার্মা প্লাস বায়ো আমি জাস্ট একটা গ্রসলি আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে করবে এখানে প্রত্যেকটা অংশের জন্য 3 দিন করে সময় লাগে ফ্যাকাল্টি সহ মাইক্রো 3 দিন প্যাথো 3 দিন ফিজিও 3 দিন অ্যানাটমি 3 দিন ফার্মা এবং বায়োকেমিস্ট্রি মিলিয়ে 4 দিন আর ফ্যাকাল্টি হচ্ছে 3 দিন টোটাল কয়দিন হলো 1 2 3 4 5 টোটাল 19 দিন হলো 19 দিন ছাড়া বাকি আরো 3 দিন কি হাতে থাকবে না আরো 3 দিন এই 3 দিন আপনি যে কোনো জায়গায় যোগ করে নেবেন মানে ধরেন আপনার কাছে মনে হচ্ছে যে না আমার একটু প্যাথোলজিটা একটু দুর্বল তাহলে 3 এর সাথে 1 এখানে যোগ করে নেন হ্যাঁ আপনার মনে হচ্ছে যে না আমার ফিজিওলজিটা একটু ভালো মতো পড়া দরকার এখানে 1 যোগ করে নেন মনে হচ্ছে ফ্যাকাল্টিতে একটু টাইম দেওয়া দরকার এখানে 1 যোগ করে তবে আমি বলবো অ্যানাটমি ফার্মাকোলজি এই দুইটা নিয়ে এখন খুব বেশি ঘাবড়ানোর কিছু না এই দুইটা সাবজেক্ট সবার অনেক দুর্বলতা থাকে বাট এই দুইটা সাবজেক্টে এখন ঘাবড়ানোর কিছু নাই খুব বেশি গভীরে পড়াশোনা করার এখন সুযোগ নাই বা সময় নেই ঠিক আছে তাহলে মোটামুটি আমরা আগামী 22 দিনকে এইভাবে কাজে লাগাতে পারি মাইক্রো 3 দিন প্যাথো 3 দিন ফিজিও 3 দিন অ্যানাটমি 3 দিন ফার্মা বায়োকেমিস্ট্রি মিলিয়ে 4 দিন ফ্যাকাল্টি 3 দিন
আর সাথে যে আমাদের দিন হাতে থাকবে, এই 3 দিন যে কোনো জায়গায় আমরা একদিন করে অ্যাড করে নিতে পারি। এরপরে চলে আসি আমরা। দেখেন শেষের 7 দিন খুবই ভাইটাল। মনে রাখবেন শেষ 7 দিনে আপনি যা পড়বেন, লাস্ট 7 ডেজে আপনি যা পড়বেন, এই জিনিসগুলা কিন্তু পরীক্ষার হলে আপনি কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবেন। এটাই বাস্তবতা। কারণ আমাদের ব্রেন কোনো কম্পিউটার না যে আমি যা পড়লাম সেটাতে সেভ হয়ে থাকবে, এরকম যে কোনো পড়া আপনার শেষ 7 দিনের 7 দিনের জন্য গুছিয়ে রাখা। যেমন শেষ 7 দিনে কি হবে গ্রসলি দেখে যেতে পারবে, এটা আপনার সাজিয়ে নিতে হবে। এই জন্য আপনি যেখান থেকেই পড়েন না কেন, যেখান থেকে আপনি পড়েন না কেন, আপনি সবগুলা পড়া একসাথে করে নিবেন। যেমন অনেকে দেখা যায় যে অর্ধেক কিছু পড়ছে মেইন বই থেকে, কিছু পড়ছে শীট থেকে, কিছু আবার গাইড থেকে পড়ছে। 3-4টা সোর্স না থেকে যদি একটা সোর্স হয় সেটাই সবচেয়ে ভালো। একটা সোর্সে আপনি মেইন ধরবেন, আবার কোনো একটা জিনিস যদি আপনি এক্সট্রা কোথা থেকে পড়েন তাহলে সেটা আপনি লিখে রাখবেন। ধরেন আপনি আমাদের শীট পড়ছেন, সেই শীটের বাইরে আপনি একটা জিনিস রবিন্স থেকে পড়েছেন, প্যাথোলজি, তাহলে রবিন্সের পৃষ্ঠা নাম্বার লিখে রাখবেন যে এই পৃষ্ঠা থেকে আমি পড়েছি, তাহলে আপনার খুঁজে পেতে রিভাইজ দিতে ইজি হবে। মানে শেষ 7 দিনের জন্য আপনার পড়াটা গুছিয়ে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে হচ্ছে এই শেষ 7 দিনের জন্য আপনি একটা প্ল্যান করবেন। এই প্ল্যানটা এখন করার দরকার নেই, কারণ এখন আপনি আসলে বুঝতে পারবেন না শেষ 7 দিনের জন্য কোন জিনিসটা আপনার বেশি জরুরি। আপনি শেষ 7 দিনের প্ল্যানটা করবেন নভেম্বর 30 অথবা ডিসেম্বর 1। শেষ 7 দিনের জন্য আলাদা একটা প্ল্যান করবেন যে কিভাবে শেষ 7 দিনের পড়াটা আপনি গুছিয়ে নেবেন। এক একজনের পড়ার ধরন কিন্তু এক এক রকম, এক একজনের উইকনেস, এক একজনের স্ট্রেংথ এক এক রকম। যারা এফসিপিএস পার্ট 1 সাবজেক্টে পাস করেছেন দেখা যায় যে তারা অ্যানাটমিতে অনেক ভালো হন, বেসিক সাবজেক্টের মধ্যে ফিজিওলজি মোটামুটি ভালো হন। আবার যারা মেডিসিন এফসিএস পার্ট 1 হয়তো পড়েছেন বা প্রিপারেশন নিয়ে, তারা দেখা যায় ফ্যাকাল্টি ভিত্তিক সাবজেক্টে হয়তো মানে ডেভিডসন বেস সাবজেক্টে তারা ভালো করেছে বা ভালো প্রিপারেশন নিয়েছে। তো এই জন্য যেহেতু এক একজনের এক এক রকম প্রিপারেশন, আপনি আসলে এটা গ্রসলি এই রুটিনটা ফলো করতে পারেন। আর শেষ 7 দিনের জন্য সব পড়াটা আপনাকে রিপিট অ্যান্ড রিপিট। বাইরে এটার কোনো বিকল্প নেই, রিপিট করতে হবে। এখন ধরেন আপনি কিছু জিনিস থাকবে আপনার কাছে, কিছু পড়া থাকবে যে পড়াগুলা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কঠিন এবং গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো আপনি কি করবেন, প্রতিদিন 2 ঘন্টা আপনার রাখতে হবে রিপিটের জন্য বা রিভাইসের জন্য। এটা আপনি কিভাবে করবেন, ধরেন আপনার কোনো একটা বক্স, ধরেন রবিন্সের একটা বক্স খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কঠিন লাগে, এটা আপনার কোনোভাবেই আপনি দেখছেন যে ভালোভাবে মেমোরাইজ হচ্ছে না বা আত্মস্থ করতে পারছেন না, সেটা আপনি দাগিয়ে রাখেন বা সেটা লিখে রাখেন। দেয়ালে লাগিয়ে রাখতে পারেন, আপনি সেই পৃষ্ঠা নাম্বারগুলো আলাদাভাবে লিখে রাখতে পারেন। তারপরে হচ্ছে প্রয়োজনে আপনি একটু নোট করে রাখতে পারেন সংক্ষেপে আর কি, সেটা আপনার কাজে আসবে আশা করি। তাহলে যেভাবেই হোক আপনার কঠিন জিনিসগুলো, যে জিনিসগুলো কঠিন এবং ইম্পর্টেন্ট, যেমন ডিএনএ আরএনএ ভাইরাস উদাহরণ হিসেবে বলছি, ডিএনএ আরএনএ ভাইরাস প্যাথোলজির মধ্যে অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক রিসেসিভ, এখান থেকে প্রশ্ন আসবেই, কিন্তু আপনার হয়তো মনে থাকে না। তাহলে এটা আপনি কি করেন, প্রতিদিনই রিভাইজ দেন। প্রতিদিন সকালে 1 ঘন্টা ঘুম থেকে উঠে ঘুমানোর আগে 1 ঘন্টা এই কঠিন বিষয়গুলো আপনি আগের পড়া থেকে এগুলো একটু রিভাইজ দিবেন। হ্যাঁ, নিজের মতো করে একটু সাজিয়ে নিতে হবে। আচ্ছা, আমাকে সবাই শুনতে পাচ্ছেন তো? অনেকেই যুক্ত হয়েছেন বাট কমেন্ট করছেন না। একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোন সাবজেক্টে বা কে কোন ফ্যাকাল্টিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। যারা ফর্ম ফিল আপ করেছেন তারা তো অবশ্যই জানাবেন, যারা এখনো ফর্ম ফিল আপ করেননি তারাও জানাতে পারেন। তাহলে এটা আমি দেখালাম যে দেয়ালের মধ্যেও আমরা অনেক ক্ষেত্রে এইভাবে করে লাগিয়ে রাখতে পারি। আমি এটা করেছিলাম, যেমন ছবি তুলে আমি প্রিন্ট করে নিয়েছিলাম এবং সেটা আমি আমার দেয়ালে লাগিয়ে রেখেছিলাম। তো এটা আমি প্রায় রিভাইজ দিতাম, প্রতিদিনই এভাবে রিভাইজ দিতাম। আচ্ছা,
স্টাডি অ্যাটলিস্ট 10 আওয়ার্স এ ডে। ভাই আপনি জব করেন, যাই করেন যেভাবেই, দিনে কমপক্ষে 10 ঘন্টা বের করে নিয়ে আসতে হবে। যারা আরো ভালো পারবেন 12 থেকে 14 ঘন্টা পড়বেন। আর যারা আমার মতো ধৈর্য কম তারা অন্তত 10 ঘন্টা পড়বেন। হ্যাঁ, আসলে 10 ঘন্টার নিচে হলে কিন্তু ওই পড়া থেকে খুব বেশি আউটপুট আপনি পাবেন না। বা এখন এই কম্পিটিশনের যুগে এই শেষ সময়টা যদি আপনি কাজে লাগাতে না পারেন, তাহলে কিন্তু আসলে ফাইনাল পরীক্ষায় আপনি অন্যদের থেকে পিছিয়ে যাবেন। কারণ সবাই কিন্তু এখন খুব ভালোভাবে পড়বে। যারা আগে ফাঁকি দিয়েছে তারাও কিন্তু এখন খুব ভালোভাবে পড়বে। আমাদের 200 টপিকস এবং 250 কোশ্চেনের সাজেশন অবশ্যই দয়া করে ফলো করবেন। এখান থেকে ইনশাল্লাহ অনেক কমন পাবেন। আর পরীক্ষা দিবেন, সাবজেক্ট ফাইনাল, মক টেস্ট, যে যখন পারেন পরীক্ষা দিবেন। আমাদের পেইড গ্রুপগুলোতে আমরা আসলে সবগুলা সাবজেক্ট ফাইনালের লিঙ্ক একসাথে করে দিয়েছি, পরীক্ষার লিঙ্ক। আর মক টেস্টগুলা যে যেখানেই পারেন মক টেস্ট দিবেন। বিএসএমই স্ট্যান্ডার্ড মক টেস্ট, বিএসএমই স্ট্যান্ডার্ড মক টেস্ট আমরা নিচ্ছি এবং নিব। সাবজেক্ট ফাইনালগুলো আমরা অলরেডি নিচ্ছি, আমরা আমাদের চলছে। আর মক টেস্টগুলো আমরা 3টা মক টেস্ট নিব। ফাইনাল মক টেস্টটা আমরা চেষ্টা করব সবার জন্য ওপেন রাখতে এবং এটা সেন্ট্রাল মেরিট লিস্ট দিয়ে দিব। এখন চলে আসি আমরা এক্সাম স্ট্র্যাটেজি। এক্সাম স্ট্র্যাটেজি মানে এক্সাম স্ট্র্যাটেজি মানে হচ্ছে আপনি পরীক্ষার হলে কিভাবে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবেন, কি কি টেকনিক ফলো করবেন। আমি বলবো পরীক্ষার আগের দিন বা পরীক্ষার আগের রাত্রিটা এক্সাম স্ট্র্যাটেজির মধ্যে চলে আসে। কয়টা কথা ইম্পর্টেন্ট। ট্রাই টু কিপ কাম। কারণ আপনি বলবেন যে ভাইয়া এটা তো বললেই হলো না। আপনি বলছেন যে মাথা ঠান্ডা রাখবো, কিন্তু পরীক্ষা আমার নার্ভাসনেসে হাত পা কাঁপতে থাকে, গলা শুকায় যায়। আচ্ছা, হতে পারে, বাট আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে। ধরুন পরীক্ষার আগের রাতে, নাইট বিফোর এক্সাম, আপনার তো কোনো কিছু চেঞ্জ করার কোনো ওয়ে নাই, তাই না? তাহলে পরীক্ষার আগের রাতে পড়াশোনা যাই করেছেন, আপনার অস্ত্র শস্ত্র যাই আছে, বাঁচা মরা না ঠিক, হয় পরীক্ষায় পাশ করবেন অথবা করবেন। পরীক্ষার আগের রাতে এটা নিয়ে তো আসলে চিন্তা করে লাভ নাই। যতটুকু সম্ভব শান্ত থাকার চেষ্টা করতে হবে। খুব বেশি প্যানিক করা যাবে না। অনেকে যেটা করে যে একে ফোন করে ওকে ফোন করে যে এই তোর প্রিপারেশন কেমন, হ্যাঁ, আরেকজনকে ফোন করে বলে যে আমার প্রিপারেশন তো ভালো না। ভাই এগুলা করার কোনো দরকার নাই। পরীক্ষার আগের রাতে প্যানিক করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, হ্যাভ এনাফ স্লিপ এট লিস্ট 4 আওয়ার্স। এখন এটা অনেকের সমস্যা যে পরীক্ষার আগের রাতে ঘুম আসতে চায় না। এটা আমারও মাঝে মাঝে হয় যে পরীক্ষার আগের রাতে ঘুম আসতে চায় না। আচ্ছা, ইমরুল কায়েস বলছেন ক্লিয়ার শোনা যায় না ভাইয়া, মাঝে মাঝে কেটে যাচ্ছে কথা। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? আমার তো মনে হয় এখন আপনারা শুনতে পাচ্ছেন। আচ্ছা, টেকনিক্যাল টিমের কেউ যদি এটা ক্লাসটা দেখছো, রাহিদ বা হাসান, তো তোমরা আমাকে অবশ্যই জানাবা যে ক্লাসটা কি ওরা সবাই ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, নাকি নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে, আমাকে একটু প্লিজ জানাবে।
আচ্ছা, আমি খুবই দুঃখিত, আবার ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আসলে খুব সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। দুঃখিত আমি আপনাদের ইনকনভেনিয়েন্সের জন্য। ইমরুল কায়েস বলেছেন এগেইন ডিস্টার্ব হচ্ছে ভাইয়া, ডিস্টার্বটা ঠিক করার চেষ্টা করছি। আচ্ছা, যারা ধৈর্য ধরে লাইভটা দেখছেন ধন্যবাদ। মাঝে মাঝে একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি খুবই দুঃখিত, তবে নেটওয়ার্কের প্রবলেম হলে কিছুক্ষণের মধ্যে সেটা আমরা ফিক্স করে ফেলবো, দুঃখিত। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে পরীক্ষার আগের রাতে আপনাকে অবশ্যই অবশ্যই 4 ঘন্টা শুয়ে থাকেন, চোখের অন্তত বিশ্রাম নেন। আর যখন শুয়ে থাকবেন এই ঘুমের সময়টা পরীক্ষা ছাড়া যে কোনো কিছু চিন্তা করবেন, জীবনে কোনো সুখের স্মৃতি থাকলে সেটা চিন্তা করবেন, ভবিষ্যতে কোনো ফিউচার প্ল্যান থাকলে সেটা চিন্তা করবেন, পড়াশোনা ছাড়া। আচ্ছা, তাহলে আপনার ব্রেনটা একটু রেস্ট হবে। প্রিপেয়ার ইউর ফাইল, ব্যাগ অর ড্রেস এট নাইট। আগামীকালকে কি ড্রেস পরে যাবেন? স্পেশালি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আপুরা পরীক্ষার সময় কি ড্রেস পরে যাবেন সেটা নিয়ে চিন্তায় থাকেন। চিন্তার কিছু নেই, পরীক্ষার আগের রাতে সেটা গুছিয়ে রাখবেন, কি ড্রেস পরে যাবেন, কি কি নিয়ে যাবেন। ব্যাগের মধ্যে আপনার কলম, পেন্সিল, এডমিট কার্ড, এগুলো সবকিছু আগের রাতে গুছিয়ে রাখবেন। এটা মাস্ট, হ্যাঁ, নইলে কিন্তু পরের দিন সকালে তাড়াহুড়া হবে। বি শিওর অ্যাবাউট এক্সাম প্ল্যান এট নাইট। আপনার এক্সাম প্ল্যানটা কোথায়? বুয়েটে পরীক্ষা হয় সাধারণত, অনেকে তো ইন্ডিয়ান কলেজেও হতে পারে, সেই পরীক্ষার সিট ইন দ্য মর্নিং। দুঃখিত, অবশ্যই সকালবেলা একটা ভালো ব্রেকফাস্ট করে যাবেন। খালি পেটে পরীক্ষা দিতে যাবেন না কখনোই। সকালবেলা অবশ্যই একটা ভালো ব্রেকফাস্ট করে যাবেন, কারণ পরীক্ষার হলে আমাদের গ্লুকোজের দরকার অনেক বেশি, আমাদের চিন্তা ভাবনা করতে হবে। রিচ টু এক্সাম হল এজ আর্লি এজ পসিবল। ভাই, যত দ্রুত সম্ভব এক্সাম হলে চলে যাবে। পরীক্ষার 1 ঘন্টা 45 মিনিট আগে গেলে তো কোনো লস নাই। 45 মিনিট আগে তো অবশ্যই যাবে। আপনি ধরেন পরীক্ষার আগে 1.5 ঘন্টা আগে চলে গেছে, এই জ্যামের শহর ঢাকায় কখন বের হইলে কখন যে পৌঁছানো যায় সেটা আসলে গেস করা খুব কঠিন। যে কারণে যত দ্রুত সম্ভব বাসা থেকে বেরোয় যাবেন। ধরেন আপনার বাসা মিরপুর, আপনি 7টার দিকে বেরোয় যান, 9টার মধ্যে যাতে পৌঁছায় যেতে পারেন। বেশি দেরি করা যাবে না। আগে পৌঁছালে কোনো ক্ষতি নাই, কিন্তু যদি দেরিতে পৌঁছান তাহলে কিন্তু বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন চলে আসি আমরা আরো কয়েকটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমার মনে হয় পরীক্ষার হলে টাইম ক্যালকুলেশনটা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা সবাই খুব ভালো করে খেয়াল করে, স্পেশালি যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছে। টাইম ক্যালকুলেশন কিন্তু এখানে সবচেয়ে গুরুত্ব। 100টা প্রশ্ন, 500টা স্টেম, মাত্র 1.5 ঘন্টা সময়। 500টা বৃত্ত ভরাটের জন্য আপনার সময় 90 মিনিট। মানে এর মধ্যে আপনাকে চিন্তাও করতে হবে, বৃত্ত ভরাটও করতে হবে, প্রশ্ন পড়তে হবে, অ্যান্সার ডিসিশন নিতে হবে এবং বৃত্ত ভরাট করতে হবে। সো সময়টা খুবই মূল্যবান। আচ্ছা, আমরা একটা হিসাব করেছি, টোটাল সময় হচ্ছে 5400 সেকেন্ড, 10.8 সেকেন্ড প্রত্যেকটা স্টেমের জন্য। কিছু নাম্বার আবার চলে যাবে, রোল নাম্বার, সিগনেচার, এগুলোর জন্য কিছু কোশ্চেন সময় চলে যাবে। তাহলে প্রত্যেকটা স্টেমের জন্য প্রায় 10 সেকেন্ড, মাত্র 10 সেকেন্ড সময় পাচ্ছেন একটা স্টেমের জন্য। তবে কোনো কোনো স্টেমে আপনার খুব কম সময় লাগবে। ধরেন কোনটা ডিএনএ ভাইরাস, নিচে কোনটা ডিএনএ ভাইরাস, ট্রু ফলস, হ্যাঁ, তাহলে এটা আপনার আসলে আপনি যদি জানেন, আপনি 2-3 সেকেন্ডের মধ্যেই মোটামুটি বৃত্ত ভরাট করে ফেলতে পারেন। বৃত্ত ভরাটের প্র্যাকটিসটা একটু আগে থেকে করে যেতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এখন চলে আসি আমরা এই টাইম ক্যালকুলেশনটা কিভাবে করবেন। দেখেন, 1.5 ঘন্টা সময়, তাহলে 3টা 30 মিনিট পাচ্ছি। 30 মিনিট 3টা 30 মিনিট পাচ্ছি কিনা? ফার্স্ট 30 মিনিট, সেকেন্ড 30 মিনিট এবং ফাইনাল 30 মিনিট বা লাস্ট। আচ্ছা, এই 3টা 30 মিনিট আমরা পাচ্ছি। এখন এই 3টা 30 মিনিটের মধ্যে আমার যেটা প্ল্যান, প্রেফারেন্স যেটা, আপনি প্রথম 30 মিনিটে আপনার টার্গেট থাকবে 35টা কোশ্চেন নাম্বার। আমি বলছি মানে কয়টা প্রশ্ন আপনি দাগাবেন। পরের 30 মিনিটে 35টা, সব শেষের 30 মিনিটে 30টা। এই 30টা চেষ্টা করবেন 20 মিনিটের মধ্যে দাগাবেন। তাহলে যেটা হবে, আপনি শেষে 10টা মিনিট এক্সট্রা পাবেন। কোনো প্রশ্ন নিয়ে কনফিউশন থাকলে সেটা নিয়ে চিন্তা করতে পারবেন, অথবা কোনো প্রশ্ন যদি আপনি ছেড়ে আসেন সেটা অ্যান্সার করতে পারবেন। ছেড়ে আসা আসলে বুদ্ধিমানের কাজ হবে না, আর একটু রিভাইজ দিতে পারবেন। আচ্ছা, অথবা আরেকটা স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। অনেকে প্রথম 30 মিনিট একটু স্লো থাকেন, তাহলে সেক্ষেত্রে 30, 40, 30, যে কোনো একটা 35, 35, 30, অথবা
যারা প্রথম আধা ঘন্টা একটু স্লো তারা 30, 40, 30, তার মানে আধা ঘন্টা পরে আপনার অবশ্যই 30টা প্রশ্ন দাগাইয়ে ফেলতে হবে। মানে দেরি করা যাবে না যে প্রথম 30টা প্রশ্ন আমি খুব চিন্তা ভাবনা করে প্রথম 30টা প্রশ্ন আমি 50 মিনিট 60 মিনিট লাগায় অ্যান্সার করবো, সেই সুযোগ নাই আসলে। প্রথম 30 মিনিটে অবশ্যই 30 কোশ্চেন। যদি এটা হয় যে প্রথম 30 মিনিট লেগে গেল আপনার 30 কোশ্চেন অ্যান্সার করতে, সেক্ষেত্রে সেকেন্ড যে 30 মিনিট এখানে আপনার 40 কোশ্চেন সলভ করতে হবে, মানে অ্যান্সার করতে হবে, লাগাতে হবে। আর সব শেষে আপনার 30 মিনিটে 30 কোশ্চেন। তাহলে এইভাবে আপনি টাইম ক্যালকুলেশনটা আগে থেকেই করে রাখবেন। ধরেন আপনার পরীক্ষা শুরু হলো সকাল 10টায়, আপনি 10:30টায় দেখবেন আপনার ঘড়িতে যখন 10:30টা বাজে, আপনি অ্যানালগ ঘড়ি নিয়ে যেতে পারেন, আর সাধারণত পরীক্ষা হলে একটা ঘড়ি থাকে। তো 10:30টার মধ্যে আপনার 30টা কোশ্চেন কমপ্লিট হয়েছে কি? যদি না হয় তাহলে আরো দ্রুত পরের 30 মিনিটে আপনাকে খুব দ্রুত লাগাতে হবে। এত বেশি ভাই চিন্তা ভাবনা করার সময় থাকে না আসলে। হ্যাঁ, মোটামুটি যদি আপনি বেশি কনফিউশনে থাকেন তাহলে ট্রু ফলস কনফিউশনে থাকলে আপনার কাছে ট্রু দাগায় আসতে পারেন, অথবা দুইটা যদি ফলস পান বাকি 3টা ট্রু, দুইটা ট্রু পাইলে বাকি 3টা ফলস, এইভাবে দাগিয়ে ফেলবেন। আর আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে একটু দাগ দিয়ে রাখতে পারেন। আমাদের সময় পেন্সিল দিয়ে দাগানোর সিস্টেম ছিল, গত বছর কলম দিয়ে দাগানোর সিস্টেম হয়েছে। আর কলম দিয়ে দাগালে একটু লস আছে, যে এটা আসলে পেন্সিল মোছা যায় না ইরেজার দিয়ে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি কলম না পেন্সিল, এটা আসলে আমাদের পরীক্ষার আগে আমরা জানতে পারবো, এখনো এই বিষয়ে কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে। তো যাই হোক, কিছু কিছু প্রশ্ন আপনি একটু দাগিয়ে রাখবেন, পরবর্তী যদি চিন্তা করতে পারেন, যদি সময় পান তাহলে করবেন। আচ্ছা, এখানে আরো কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ এক্সাম স্ট্র্যাটেজির সাথে। এডমিট কার্ডের কালার প্রিন্ট সঙ্গে রাখুন। কালার প্রিন্ট, অবশ্যই কালার প্রিন্ট নেবেন, কারণ আপনার ছবিটা সাদা কালোতে ভালো বোঝা যায়। সেই সাথে এনআইডি কার্ডটা একটু পকেটে রাখবেন। এনআইডি কার্ড এটা কিন্তু অনেক জায়গায় স্যাররা যদি কোনো কনফিউশনে পড়ে যান তখন চাইতে পারেন। এক্সামের কমপক্ষে 45 মিনিট আগে হলে প্রবেশ করুন, এটা আমি বলেছি। কমপক্ষে 5টি ভালো মানের টুবি পেন্সিল বা পেন নেবেন। এটা আসলে এক্সামের নোটিশ, যেটা ফাইনাল নোটিশ হলে আমরা জানতে পারবো পেন না পেন্সিল। প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে সেখানে 100টি প্রশ্ন আছে কিনা সেটা চেক করুন, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1-2টা পৃষ্ঠা মিসিং থাকতে পারে, প্রিন্টিং মিস্টেক হতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরকম হয়েছে অনেকে, পুরা প্রশ্ন সে 50টা প্রশ্ন দাগানোর পরে দেখে যে বাকি 2-3টা পেজ খালি। রোল নাম্বার এবং অন্যান্য তথ্য সাবধানে ফিল আপ করুন এবং রিচেক করুন। রোল নাম্বারটা খুবই সাবধানে ফিল আপ করবেন, এটা ভুল হলে কিন্তু উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে, এই কথা মাথায় রাখতে হবে। উপস্থিতি সিটে স্বাক্ষর করতে ভুলবেন না। এটা সাধারণত যারা হলে ইনভিজিলেটর থাকেন তারাই আপনাকে স্বাক্ষর করিয়ে নেবেন, তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তারা একটু ঢিলামি করলে আপনি অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যে উপস্থিত সিটে স্বাক্ষর করেছেন কিনা। 500 মিলিলিটার বোতলে গ্লুকোজ শরবত নিয়ে নেবেন, 1 ঘন্টা বা আধা ঘন্টা পর খেয়ে নেবেন, এটা কিন্তু খুব কাজে দেয়। গ্লুকোজ শরবত বা গ্লুকোজ ড্রিঙ্ক গ্ল্যাক্সোস ডি বা এই দামে পাওয়া যায় অনেক সময়। এটা আগের রাতে আপনি একটু বানিয়ে নেবেন, বানিয়ে এটা পরীক্ষা হলে নিয়ে যাবেন এবং আধা ঘন্টা পর পর এটা একটু খেয়ে নিবেন। হ্যাঁ, শরবতটা অবশ্যই শরবতের বোতলটা একটু নিচে রাখার চেষ্টা করবেন, যাতে এটা আবার পানি টানি না পড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমি আপনাকে কিছু সাজেশন দিলাম এক্সাম স্ট্র্যাটেজি। খেয়াল করেন, এখন যে পরীক্ষাগুলো আপনি অংশগ্রহণ করবেন সেগুলোতে এই কথাগুলো মাথায় রাখবেন। দেখেন, যেহেতু সময় কম, একটা উত্তরে ফিরে আসাটা কঠিন এবং রিস্ক। সময় কম, যেহেতু ওই উত্তরে আপনি ফিরে আসতে পারবেন সেই সম্ভাবনা কম, তাই মোটামুটি একবারই সব দাগিয়ে আসার চেষ্টা করুন। তবে যদি কোনো উত্তরে অনেক কনফিউশন হয় এবং মনে হয় যে পরে ভাবলে পারবেন, তাহলে আপাতত ট্রু দাগিয়ে আসবেন আর প্রশ্নপত্র একটু মার্ক করে রাখবেন, যাতে পরে এসে ভাবতে পারেন। তবে এটা প্রযোজ্য হবে যদি পেন্সিল দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এমনও হতে পারে শুরুতেই কঠিন প্রশ্ন পড়েছে, প্রথম 4-5টা প্রশ্ন আপনি পারছেনই না, এতে ঘাবড়ানোর কিছু নেই, ঠান্ডা মাথায় বৃত্ত ভরাট করুন। এটা খুব ইম্পর্টেন্ট। আমি নিজে যখন পরীক্ষা দিই তখন আমার প্রথম অংশ ছিল অ্যানাটমি। আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে সাফল করে হয়, কারো প্রথমে অ্যানাটমি পড়বে, কারো ফিজিওলজি পড়বে। আমার প্রথমে ছিল অ্যানাটমি। অ্যানাটমি এমনিতে একটু কঠিন হয়, আর প্রিপারেশন অ্যানাটমিতে আমার একটু খারাপ ছিল। অ্যানাটমি দেখেছি প্রথম কনফিডেন্টলি পারছি না যে 5টা স্টেমই পারছি, এরকম কিন্তু ছিল না, কিন্তু আমি আমার মোটামুটি যা যা পারি দাগিয়ে ফেলছিলাম। আচ্ছা, মনে রাখবেন, প্রশ্ন কঠিন হলে সেটা সবার জন্যই কঠিন। অ্যানাটমিটা যদি কঠিন হয় সেটা শুধু আপনার জন্য না, সবার জন্যই কঠিন হবে, এইটা একটু মাথায় রাখবেন। সো পরীক্ষার হলে ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়াটা সবচেয়ে জরুরি। ঠান্ডা মাথায় এক্সাম দেয়া, এটা যারা পারে তারাই আলটিমেটলি গেইনার হয়, স্পেশালি যখন 100 নম্বরের পরীক্ষা। দেখা যায় অনেকে খুব ভালো প্রিপারেশন নিয়ে চান্স পাচ্ছে না, আবার অনেকে এভারেজ প্রিপারেশন নিয়ে
পরীক্ষার হলে ভালো আউটপুট দিয়ে চান্স পেয়ে যাচ্ছে। সবগুলো উত্তর দাগানোর পর চেষ্টা করবেন, একবার একটু চেষ্টা করবেন চেক করে নেওয়ার যে সবগুলা স্টেম ভরাট করা হয়েছে কিনা বা কোনো স্টেম ভরাট করা বাকি আছে কিনা। আচ্ছা, এখন ফাইনাল কথা, রেসিডেন্সি এক্সাম অনেক অনেক ক্ষেত্রে নির্ভর করে উপস্থিত বুদ্ধিমত্তা, মানে ওই সময় আপনার কতটুকু আপনি বুদ্ধিটা কাজে লাগাতে পারছেন, ওই সময় আপনি ট্রু ফলস কিভাবে নির্ধারণ করতে পারছেন তড়িৎ সিদ্ধান্তের উপর। যেহেতু সময় কম, আপনি এফসিপিএস পার্ট 1 এর মতো খুব বেশি সময় পাবেন না, খুব দ্রুত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং অ্যান্সার করতে হবে। তাই প্রিপারেশন যেটাই হোক না কেন ঠান্ডা মাথায় নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করতে হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। অনেকে হয়তো পরে জয়েন করেছেন, তাদের জন্য আমি আবার একটু রিপিট করছি, খুব সংক্ষেপে কয়েকটা কথা একটু রিপিট করছি। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল লাস্ট মান্থ প্রিপারেশন এবং স্ট্র্যাটেজি নিয়ে। যারা জয়েন করেছেন আমি সবাইকে বলবো আপনারা কোন সাবজেক্টে ফর্ম ফিল আপ করেছেন সেটা একটু জানানোর জন্য, এবং আমি এটা প্রথম থেকে রিকোয়েস্ট করছি আপনাদেরকে কোন সাবজেক্টে ফর্ম ফিল আপ করেছেন বা কোন ফ্যাকাল্টিতে ফর্ম ফিল আপ করেছেন সেটা একটু জানাবেন কমেন্ট করে। মাত্র 29 দিন বাকি, মাত্র 29 দিন। আচ্ছা, আজকে নভেম্বরের 9, পরীক্ষা হচ্ছে ডিসেম্বরের 9, তাই না? আচ্ছা, এখন আমরা কিছু টেকনিকের কথা বলেছি। টেকনিকগুলো হচ্ছে আগামী 22 দিনের জন্য একটা প্ল্যান করবেন আপনারা। এটা আমি অলরেডি বলেছি, আমি আবারও বলছি, মাইক্রো 3 ডেজ, প্যাথো 3, ফিজিও 3, ফার্মা প্লাস বায়ো 3, সরি ফার্মা প্লাস বায়ো হচ্ছে 4, ফার্মা প্লাস বায়ো 4, ফ্যাকাল্টি 3, টোটাল হলো কত? আচ্ছা, অ্যানাটমি টোটাল হলো এখানে 19, তাহলে সাথে আর বাকি থাকছে 3। এখন এই 3 দিনের মধ্যে যে কোনো একটা দিন এইসব জায়গায় লাগিয়ে দিন। অ্যানাটমিতে লাগাতে পারেন, প্যাথোতে লাগাতে পারেন, ফিজিওতে লাগাতে পারেন, এইভাবে একটা প্ল্যান করে ফেলুন আজকে রাতে। শেষের 7 দিন খুবই ভাইটাল, আজকে থেকে শুরু করে আগামী দিনগুলা গুছানোর চেষ্টা করবেন শেষের 7 দিনের জন্য। রিপিট করতে হবে, যে টপিকগুলো আপনার কাছে কঠিন মনে হয় সেগুলা রিপিট করবেন, প্রয়োজনে দেয়ালে নোট করে নেবেন, প্রয়োজনে আপনার খাতায় নোট করে নেবেন। প্রতিদিন সকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা এগুলা রিভাইজ দিতে হবে। এই যে আমি দেয়ালে এইভাবে লাগিয়ে রেখেছিলাম ফেজে এক্সামের আগে, এটা অবশ্যই দিনে কমপক্ষে 10 ঘন্টা পড়াশোনা করতেই হবে। 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা আসলে এর থেকে কম সম্ভব না। আমি নিজেও 8 থেকে 10 ঘন্টা পড়েছি, আর যারা আরো বেশি পারেন আরো ভালো। আমাদের 200 টপিক, 250 কোশ্চেন, কোনোভাবে মিস করবেন না। আমাদের ফাইনাল মক টেস্ট কোনোভাবে মিস করবেন না। আর পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে। পরীক্ষার আগের রাতে অবশ্যই ঘুমাবেন ভাই, অবশ্যই, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, কারণ মাথা কাজ করবে না। কিন্তু সারা রাত আমি জেগে পড়লাম, পরীক্ষা হলে গিয়ে কিছুই মাথা কাজ করছে না। মিনিমাম 4 ঘন্টা শুয়ে থাকবেন ভাই, ঘুম আসুক না আসুক। হ্যাঁ, আচ্ছা, আর টাইম ক্যালকুলেশনের কথা বললাম, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, এইভাবে 3টা ভাগে ভাগ করে নেন। প্রথম 30 মিনিট, মাঝখানে 30, শেষ 30, 35 কোশ্চেন, 35 কোশ্চেন, 30 কোশ্চেন। অথবা প্রথম 30 মিনিটে 30টা, সেকেন্ড 30 মিনিটে 40টা, এবং শেষের 30 মিনিটে আবার 30টা কোশ্চেন দাগানোর একটা পরিকল্পনা রাখেন। তো আমার মনে হয় আজকে আমি আপনাদের চেষ্টা করেছি এক্সাম স্ট্র্যাটেজি এবং শেষ মুহূর্তে শেষ 29 দিনের প্রিপারেশন নিয়ে কিছু কথা বলার জন্য। আজকের ক্লাসটা ছিল মেইনলি টেকনিক বেসড। আমি যে টেকনিক ফলো করেছি এবং যে টেকনিকগুলো ফলো করা উচিত বলে আমি ফিল করছি সেগুলো আসলে আপনাদেরকে জানিয়ে দিলাম। আর এক্সাম স্ট্র্যাটেজিটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভালো প্রিপারেশন নেন, তো এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে ভালো ধারণা না থাকার কারণে পরীক্ষার হলে দেখা যায় যে ভালো আউটপুট দিতে পারেন না। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমাদের 3টা ফাইনাল মক টেস্ট নেওয়া হচ্ছে, এগুলো আপনারা খুব কম খরচে রেজিস্ট্রেশন করতে পারেন। আমাদের গ্রুপে এবং পেজে আপডেট দেওয়া হচ্ছে নিয়মিত। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ইনশাল্লাহ আগামী সময়টা কাজে লাগিয়ে, আগামী 1 মাস কাজে লাগিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। শুভরাত্রি।